আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে MBA শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের যে কোর্সটি করাবো সেই কোর্সটির নাম অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। তোমরা ইতোমধ্যে কস্ট অ্যাকাউন্টিং করে এসেছো অনার্স থার্ড ইয়ারে। সেখান থেকে কয়েকটি অধ্যায় নিয়ে এবং অ্যাডভান্স লেভেলের কয়েকটি অধ্যায় সংযোজন করে MBA শেষ বর্ষে এই কোর্সটির নাম করা হয়েছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। এখানে 8টি অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, মনোযোগ দিয়ে শুনবে। আমিও চেষ্টা করব ক্লাসগুলো যাতে তোমাদের উপকারে আসে, ইফেক্টিভ হয়, সেদিকে খেয়াল করে ক্লাসগুলো পরিচালনা করতে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম তোমাদেরকে লেকচার প্ল্যান, লেকচার শিডিউলটা তোমাদের আমি দিয়ে দিব। আমি কোন কোর্সগুলো, কোন অধ্যায়, কোন লেকচারে করাবো সেটা এখানে আমি দিয়েছি। এখানে দেখো লেকচার 1 থেকে শুরু করে লেকচার 10, মোট 10টি লেকচার এখানে হবে। এই 10টি লেকচারের ক্লাসের গুরুত্ব এবং পরীক্ষায় যে অধ্যায়গুলো বারবার এসেছে, পরীক্ষার গুরুত্ব অনুসারে লেকচার শিডিউলকে সাজানো হয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। আমি একটা সংক্ষিপ্ত গাইডলাইন তৈরি করেছি। প্রশ্নের ধরনটা কেমন হবে, তোমরা ইতোমধ্যে অনার্স পরীক্ষাগুলো দিয়ে এসেছো। সেখানে 80 মার্কের তোমরা যেমন পরীক্ষা দিয়েছো ঠিক অনুরূপ পরীক্ষা। ক বিভাগে ব্রিফ কোশ্চেন, এই ব্রিফ কোশ্চেনগুলো তোমরা আগে যেমন করেছো তেমনভাবেই করবে। খ বিভাগের সংক্ষিপ্ত কোশ্চেন, এই সংক্ষিপ্ত কোশ্চেন সাধারণত আমি প্রশ্নগুলো দেখলাম বিভিন্ন সালের, অর্ধেক অঙ্ক অর্ধেক থিওরি দিয়ে থাকে। যারা অঙ্কে ভালো তারা অঙ্কের দিকে নজর দিবে। যারা অঙ্ক একটু কম শ্রম দিতে চাও বা সময় কম, ব্যস্ততার কারণে অঙ্ক প্র্যাকটিসের সুযোগ কম, তারা থিওরি অধ্যায়গুলো বিভিন্ন সালের এগুলো তোমরা বারবার পড়বে। ব্রড কোশ্চেন যেটা গ বিভাগে আমি যেটা দেখলাম বিভিন্ন সালে এসেছে, সেখানে সাধারণত 5টি অঙ্ক থাকে, ম্যাথ কোশ্চেন থাকে 5টি, আর থিওরি কোশ্চেন থাকে 3টি। একই নিয়মে যারা অঙ্কে ভালো তারা ম্যাথ অ্যান্সার করার চেষ্টা করবে। যারা ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ কম তারা থিওরিগুলো বিভিন্ন সালের যেগুলো এসেছে সেগুলো করে নেবে। আজ আমার তোমাদের সঙ্গে প্রথম অনলাইনের ক্লাস। আমি যে অধ্যায়টি তোমাদের করাবো সে অধ্যায়টির নাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের পাঠ্য বই এটা চ্যাপ্টার 7 নামে আছে। তোমাদের পাঠ্য বই এটা 7 নামে এটা আছে।
অধ্যায় 7। এখানে আমি 10টি টপিক নিয়ে আজ আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের 10টি টপিকের মধ্যে 1 নম্বর টপিক ইনভেন্টরি। আমাদের 1 নম্বর টপিক ইনভেন্টরি কি? আমরা জানি ইনভেন্টরি হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য কি? মজুদ পণ্য হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে অথবা উৎপাদনের উদ্দেশ্যে যে পরিমাণ পণ্য হাতে রাখা হয় তাকেই বলা হয় মজুদ পণ্য। 2 নম্বর টপিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক একই, যে ব্যবস্থাপনার মাধ্যমে ইনভেন্টরি ক্রয় থেকে শুরু করে বিক্রয় আগ পর্যন্ত সংরক্ষণ করা হয়, যাতে উৎপাদন প্রক্রিয়া বা সরবরাহ প্রক্রিয়া ব্যাহত না হয়। সেই সিস্টেম বা ব্যবস্থাপনাকে বলা হয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। 3 নম্বর যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, তোমরা এটা অলরেডি শিখে এসেছো, EOQ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি আবার বলছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কাকে বলে এটা তোমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। যে পরিমাণ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করলেন, পণ্যের সঙ্গে জড়িত 2টি ব্যয়। আবার বলছি, পণ্যের সঙ্গে জড়িত 2টি ব্যয়, একটি হলো অর্ডারিং কস্ট, অন্যটি হলো ক্যারিং কস্ট। এই 2টি ব্যয়ের যোগফল সর্বনিম্ন এবং 2টি ব্যয়ের ব্যয় সমান হবে, সেই পরিমাণ পণ্যকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি আবার বলছি, যে পরিমাণ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করলে পণ্যের সঙ্গে জড়িত 2টি ব্যয়, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট, এর যোগফল সর্বনিম্ন হবে এবং 2টি ব্যয় আলাদা আলাদা সমান হবে, সেই পরিমাণ পণ্যকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমরা এখানে শিখলাম 2টি ব্যয় জড়িত, একটি অর্ডারিং কস্ট আর একটি ক্যারিং কস্ট। আমাদের 4 নম্বর টপিক হচ্ছে অর্ডারিং কস্ট। সংক্ষেপে ওসি, আমাদের 4 নম্বর টপিক হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কাকে বলেন? ফরমাইশ ব্যয়। পণ্য যখন ক্রয়ের অর্ডার প্রদান করা হয়, সেই সময় থেকে শুরু করে পণ্যটি গুদামে এসে পৌঁছানো পূর্ব পর্যন্ত যত ব্যয়, সেই ব্যয়কে বলা হয় অর্ডারিং কস্ট। আমি আবার বলছি, পণ্য ক্রয়ের সময় থেকে শুরু করে পণ্য গুদামে এসে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে ব্যয় সংগঠিত হয়, সেই ব্যয়কে বলা হয় অর্ডারিং কস্ট। নেক্সট টপিক আমাদের 5 নম্বর টপিক ক্যারিং কস্ট। আমাদের 5 নম্বর টপিক ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট কাকে বলে? আমরা ইতোমধ্যে শিখেছি, পণ্য ক্রয় করে গুদামে আসবে, পণ্যটি গুদামে পৌঁছে গিয়েছে, পণ্যটি গুদামে পৌঁছে যাওয়ার পর যে ব্যয় শুরু হয় এবং বিক্রয় বা উৎপাদনে পৌঁছানোর আগ পর্যন্ত, বিক্রয় বা কারখানায় পৌঁছানোর আগ পর্যন্ত যে ব্যয় হবে, সেই ব্যয়কে বলা হয় ক্যারিং কস্ট। আমি আবার বলছি, পণ্যটি গুদামে পৌঁছে গিয়েছে তখন থেকে যে ব্যয় শুরু হবে এবং পণ্যটি বিক্রয় বা কারখানা উৎপাদনে পৌঁছানোর পর্যন্ত যে ব্যয় হবে, সেই ব্যয়কে বলা হয় ক্যারিং কস্ট।
নেক্সট টপিক আমাদের 6 নম্বর টপিক রিঅর্ডার লেভেল। গুরুত্বপূর্ণ একটা টপিক রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল হচ্ছে এমন একটা লেভেল যে লেভেল তোমাকে সতর্ক করে দিচ্ছে যে তুমি কোন পরিমাণ কী পরিমাণ পণ্য হাতে থাকতে তুমি পুনরায় পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করবে। অর্থাৎ যে পরিমাণ পণ্য হাতে থাকতেন পণ্য ক্রয়ের অর্ডার প্রদান করা হয় তাকেই বলা হয় রিঅর্ডার লেভেল। তাহলে আমাদের এখন জেনে নিতে হবে কী পরিমাণ পণ্য হাতে থাকতে আমরা অর্ডার প্রদান করব। যদি আমরা ধরে নিই প্রতিদিন আমাদের 100 কেজি লাগবে, প্রতিদিন আমাদের 100 কেজি পণ্যর প্রয়োজন, আমাদের অর্ডার লাগবে পণ্যটা পৌঁছাতে 3 দিন লাগবে। একটু দেখি, প্রতিদিন আমাদের 100 কেজি পণ্যের প্রয়োজন। আমি যেদিন অর্ডার দিয়েছি সেদিন থেকে পণ্যটি গুদামে এসে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। তাহলে 3 দিন আমরা ব্যবহার করব 300 কেজি। এই 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার প্রদান করব। এটিকে বলা হয় রিঅর্ডার লেভেল। নেক্সট আমরা আলোচনা করব টপিক 7 ম্যাক্সিমাম স্টক লেভেল MSL। ম্যাক্সিমাম স্টক লেভেল এটিকে বলা হয় MSL। ম্যাক্সিমাম স্টক লেভেল হচ্ছে ওই মজুদ স্তরকে বলা হয় যে পরিমাণ মজুদ স্তরের থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বা গুদামে আর কখনোই মজুদ থাকতে পারবে না। তাহলে সবসময় কিন্তু ম্যাক্সিমাম হবে না। কখন ম্যাক্সিমাম হবে এটা আমাদের জেনে নিতে হবে। আমাদের ম্যাক্সিমাম হবে আমাদের 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার দিয়েছিলাম। 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার দিয়েছিলাম, এখান থেকে 200 কেজি আমরা ব্যবহার করেছি। 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা 200 কেজি ব্যবহার করেছি। আমাদের এখন হাতে আছে 100 কেজি আর আমরা পণ্য ক্রয় করেছিলাম 5000 কেজি। তাহলে দুটি যোগফল কত? 5100 কেজি। এই 5100 কেজি হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। সব সময় কিন্তু ম্যাক্সিমাম স্টক লেভেল হবে না। যখনই পণ্যটা ক্রয় করা হয় সেই ক্রয়কৃত পণ্যের সঙ্গে আমার যে পরিমাণ পণ্য গুদামে অবশিষ্ট ছিল এই দুটি যোগ করলে ম্যাক্সিমাম স্টক লেভেল তৈরি হবে এবং এর থেকে পরবর্তীতে আবার পণ্য বিক্রয় বা সরবরাহ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট 8 নম্বর টপিক হচ্ছে আমাদের মিনিমাম স্টক লেভেল, সর্বনিম্ন মজুদ স্তর। ঠিক ম্যাক্সিমামের বিপরীত, মিনিমাম কিন্তু সব সময় হবে না। একটা নির্দিষ্ট সময় মিনিমাম স্টক লেভেল হবে। সেই সময়টা কখন এটি আমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ আমরা এর আগেও শিখেছিলাম 500 কেজি পণ্য 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা 3 দিনে গড়ে 200 কেজি ব্যবহার করেছিলাম। তাহলে আমাদের হাতে থাকলো কত কেজি? 100 কেজি। 300 কেজি পণ্য হাতে থাকতে আমরা অর্ডার দিয়েছিলাম, 200 কেজি আমরা অর্ডারের সময় থেকে পণ্য আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ব্যবহার করেছি। পণ্যটা গুদামে ঢোকার আগ মুহূর্তে আমাদের হাতে পণ্য ছিল 100 কেজি। এই পণ্যটা গুদামে ঢোকে নাই, গুদামের দরজায় আছে। এই সময় আমাদের যে পরিমাণ পণ্য গুদামের মধ্যে মজুত রয়েছে সেই পরিমাণ পণ্যকে বলা হয় মিনিমাম স্টক লেভেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি থিওরিটিক্যাল আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। 9 নম্বর আমি যে টপিকটা তোমাদের সামনে উপস্থাপন করব, একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটার নাম JIT
এটাকে বলা হয় জাস্ট ইন টাইম। সাধারণত আমেরিকা জাপানে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। জাস্ট ইন টাইমে দুটি জিনিস খেয়াল করা হয়, অতিরিক্ত পণ্য উৎপাদনও করা যাবে না, কম পণ্য উৎপাদন করা যাবে না, পণ্য ডেলিভারি ডেটের আগে উৎপাদন করা যাবে না এবং কি পরেও উৎপাদন করা যাবে না। যথাসময়ে যথাযথ পরিমাণ পণ্য উৎপাদনকে বলা হয় জেআইটি। তাহলে জেআইটি আমরা শিখলাম। কেন জেআইটি জাপান ফলো করলো? আসলে জাপানে যেটা বলা হয় হিউম্যান রিসোর্স, এটার পরিমাণ অনেক কম। এ কারণে তারা এই প্রযুক্তিটা আবিষ্কার করেছে যে যথাসময়ে তারা পণ্যটা উৎপাদন যদি করে তাহলে দুইটা সুবিধা। এক নম্বর হচ্ছে যে যদি পণ্যটা আগে উৎপাদন করে তাহলে গুদামে পণ্যটি থাকবে, এতে খরচ বেশি হবে। পণ্যটি যদি পরে উৎপাদন করে তাহলে যে সমস্যা এসে দাঁড়াবে, যথাসময়ে পণ্যটি ডেলিভারি দিতে পারবে না। আবার পণ্য যদি বেশি পরিমাণ উৎপাদন করে, বিক্রয়ের পরে পণ্যটি কিছু থেকে যাবে। আবার যদি কম উৎপাদন করে তাহলে চাহিদা অনুসারে সরবরাহ করতে পারবে না। এ কারণে জাপান তাদের সীমিত যে ম্যান পাওয়ার, এটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তারা এই পদ্ধতিটি আবিষ্কার করেছে এবং তাদের দেশে এটি সম্ভব হয়েছে। নেক্সট 10, ওপিটি। আমি আবার বলছি, ওপিটি অপটিমাইজ প্রোডাকশন টেকনোলজি, সুষম উৎপাদন পদ্ধতি। সুষম উৎপাদন পদ্ধতি কম্পিউটারাইজ সিস্টেমকে ব্যবহার করে সাধারণত এই পদ্ধতিতে পণ্য উৎপাদন করা হয়। জাস্ট জেআইটির ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওপিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এ পর্যন্ত এই অধ্যায়ের থিওরিটিক্যালগুলো আলোচনা করলাম। আমি এখন তোমাদের একটি অঙ্ক করাবো। আশা করি তোমরা ম্যাথটি মনোযোগ দিয়ে শুনবে। আমি যে ম্যাথটি করাবো প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের ন্যাশনাল ভার্সিটি MBAতে এসেছে 2014 সালে। এটা তোমরা প্রশ্নপত্রে পাবে, যে কোনো সালের কোশ্চেনে। তারপরে অঙ্কটা আমি তুলে নিয়েছি, সমাধানও তুলে দিয়েছি। তোমরা অঙ্কটা নিজেরা দেখবে। আমি বোর্ডে করিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই অধ্যায়ের যে অঙ্কটি আছে, অঙ্কটি দ্বারা তোমাদের রুলস শেখাবো এবং অঙ্কটি শেষ করব। কারণ আমাদের ক্লাস কতগুলো পাবো আমি জানি না। আমি ক্লাসগুলো এইভাবে সাজিয়েছি যাতে তোমরা যথেষ্ট উপকৃত হও। আমি চেষ্টা করব ক্লাসে যেন তোমাদের পুরা পড়াটা ক্লিয়ার হয়ে যায়। এ কারণে আমি যে অধ্যায়ের যতটুকু গুরুত্ব সেই অনুসারে আমি লেকচার তৈরি করেছি। এই অধ্যায়ের উপরে আমি একটাই ক্লাস দিব। থিওরিটিক্যাল আলোচনা ক্লিয়ার করলাম, এখন আমি ম্যাথটা তোমাদের করিয়ে দিব। তোমরা যারা অনলাইনে আমার সামনে আসো তারা একটু অঙ্কটার দিকে তোমরা খেয়াল করো, নজর দাও। যে কোনো বইয়ের তুমি ন্যাশনাল ভার্সিটি 2014 সালে এটি এসেছে, যে কোনো বইয়ে আসে। তুমি মিলেনিয়াম কোম্পানির বইটাও দেখতে পারো, বন্য কোম্পানি বইটাও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, একটু তাকাও বোর্ডের দিকে। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট EOQ। 1 নম্বর রিকোয়ারমেন্ট EOQ। ফর্মুলাটার দিকে লক্ষ্য করো প্লিজ। আমরা একটা রুট ওভার দিয়েছি, প্লিজ দেখো। রুট ওভার EOQ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, রুট ওভার 2 সূত্রের 2 ইন্টু AR। বই হয়তো AR নাই, শুধু A আছে।
আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে AR লিখেছি। সেটা হচ্ছে AR মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, কোনো বইয়ে লিখেছে অ্যানুয়াল ডিমান্ড, একই বিষয়। OC অর্ডারিং কস্ট, কোনো বইয়ে লিখেছে শুধু O ডিভাইডেড বাই CC ক্যারিং কস্ট, কোনো বইয়ে লিখেছে শুধু C। আমরা এখন আমাদের অঙ্ক থেকে তথ্যটা বসিয়ে দিব 2 × AR। এই অঙ্কে দেখো ARটা দেওয়া নাই, ARটা দেওয়া নাই, তাহলে AR আমাদের কি করতে হবে? বের করে, আমি নোটস এখানে নোটস লিখে আমি বের করে দিলাম নোটস। AR মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। একটু তোমরা অঙ্কের দিকে তাকাও। নর্মাল ইউজেস পার ডে 400 ইউনিট, নর্মাল ইউজেস পার ডে, নর্মাল ইউজেস পার ডে 400 ইউনিট গুণন হবে আমরা কতদিন আমাদের কাজ চলেছে। ওয়ার্কিং ডে ছিল 250 দিন, ওয়ার্কিং ডে ছিল আমাদের 50 দিন, তাহলে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হবে কত? 1 লাখ ইউনিট। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 1 লাখ ইউনিট। আবার বলি, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমরা কীভাবে বের করব? আমাদের দেখতে হবে প্রতিদিন আমরা কত ব্যবহার করেছি, 2 কতদিন বছরে কাজ হয়েছে বা কতদিন আমরা কাজ করতে পেরেছি। আমাদের প্রতিদিন গড়ে লেগেছে 400 কেজি আর আমাদের কাজ হয়েছে 250 দিন, তাহলে আমাদের বার্ষিক প্রয়োজন 1 লাখ ইউনিটস। আমরা এখানে নিয়ে যাব 1 লাখ ইউনিটস। অর্ডারিং কস্ট এটি অঙ্কে দেওয়া আছে, একটু দেখো। অর্ডারিং কস্ট পার অর্ডার 200 দেওয়া আছে। ক্যারিং কস্টটা এখানে দেখো প্লিজ, ক্যারিং কস্টটা সরাসরি দেওয়া নাই, আমাদের এটা বের করে নিতে হবে। ক্যারিং কস্টটা সরাসরি দেওয়া নেই, আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করব? আমাদের 1 এককের দাম 2 টাকা 50 পয়সা, এর 10% ব্যয় হবে। 1 এককের দাম 2 টাকা 50 পয়সা, এর 10% 25 পয়সা, তাহলে আমরা যদি ভাগ করে রুট করি তাহলে 4000 ইউনিটস। কী হবে বলো? 4000 ইউনিটস। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটা বোর্ডে করালাম। আমরা ইকোনমিক অর্ডার নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। যদি আমরা একসঙ্গে 4000 ইউনিট ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করি তাহলে কি হবে? উৎপাদনের সঙ্গে জড়িত 2টি ব্যয়, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট, এই 2টি ব্যয়ের যোগফল সর্বনিম্ন হবে এবং 2টি ব্যয় আলাদা আলাদা করে সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা করব সেফটি স্টক। সেফটি স্টক কি? ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, আগে লিখি নাই। ফর্মুলাটা এখন যা লিখবে একটু খেয়াল করবা। যদি আমরা সমাধানে দিয়েছি ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নর্মাল ইউজেস ইনটু লিড টাইম, LT মানে লিড টাইম, অঙ্কেটা সমাধান করা আছে। নর্মাল ইউজেস ম্যাক্সিমাম ইউজেসটা আমরা খুঁজে বের করব। কোশ্চেনে দেখো দেওয়া আছে ম্যাক্সিমাম ইউজেস 600 ইউনিট, একটু দেখো 600 ইউনিট। নর্মাল ইউজেস 400 ইউনিট। আমাদের লিড টাইম কতদিন? 8 দিন। একটু খেয়াল করি, সেফটি স্টক মানে 600 ইউনিট আমাদের সর্বোচ্চ আমরা ব্যবহার হবে অনুমান করেছিলাম। আমরা অনুমান করেছিলাম 600 ইউনিট আমাদের ব্যবহার হবে, কিন্তু লিড টাইমে 8 দিন আমাদের ব্যবহার হয়েছে 400 ইউনিট। তাহলে আমাদের হাতে থাকলো কত ইউনিট? 200 ইউনিট। প্রতিদিন কয় দিনে? 8 দিনে 1600 ইউনিটস। এই 1600 ইউনিটস পণ্য হাতে থাকতেই আমার পণ্যটা গুদামের দরজায় এসে পৌঁছিয়েছে, আর এই 1600 ইউনিটকে বলা হয় সেফটি স্টক। এখন সেফটি স্টকের কেন প্রয়োজন? সেফটি স্টক এই জন্য প্রয়োজন, আমরা ধরেছিলাম ম্যাক্সিমাম আমাদের লাগবে, কিন্তু বাস্তবে কখনো ম্যাক্সিমাম লাগবে না, বাস্তবে লাগবে সবসময় নর্মাল। যদি কোনো কারণে নর্মাল থেকে একটু বেশি লেগেও যায়
আমার পণ্যটি গুদামে এসে পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যাতে আমি উৎপাদন কার্য চালিয়ে নিতে পারি, উৎপাদন কার্য ব্যাহত না হয়, এ কারণে আমি 600 ইউনিট নিয়েছিলাম, বাস্তবে ব্যয় হয়েছে 400 ইউনিট, আমার হাতে রয়েছে 200 ইউনিট, 8 দিনে 1600 ইউনিট আমার হাতে রয়েছে। এই মুহূর্তে পণ্যটা গুদামে এসে পৌঁছিয়েছে। আরও একদিন যদি বেশিও লেগে যেত তবু আমার উৎপাদন ব্যাহত হতো না। অর্থাৎ যে পরিমাণ পণ্য ব্যবসায়ের নিরাপত্তার স্বার্থে সবসময় হাতে রাখা হয় তাকে বলা হয় সেফটি স্টক বা সর্বনিম্ন মজুদ স্তর। প্রিয় শিক্ষার্থীরা, সি নম্বরে এসে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্টের আরেক নাম রিঅর্ডার লেভেল। আমি আবার বলছি, রিঅর্ডার পয়েন্টের আরেক নাম রিঅর্ডার লেভেল। এটা দুটি ফর্মুলা আমি এখানে সমাধানে দিয়েছি, একটু দেখো। ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম আমি সংক্ষেপে লিখেছি, আমাদের অঙ্কের সমাধানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছি কি পরিমাণ পণ্য হাতে থাকতে আমি অর্ডার প্রদান করব। ম্যাক্সিমাম আমার নিতে হবে, আমাকে নিতে হবে কত? ম্যাক্সিমাম আমাদের 600 ইউনিট, আমাদের লাগবে কয়দিন? 8 দিন, 4800, অর্থাৎ 4800 ইউনিট হাতে থাকতে আমি অর্ডার প্রদান করব যাতে আমার উৎপাদন ব্যাহত না হয়। এটা আরেকটা ফর্মুলা আছে, সেটা আমি দিয়ে দিয়েছি নিচে সমাধানে, এটার এখানে দেখালাম না, তোমরা বিষয়টা দেখে নিও। ডি নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, এখানে ফর্মুলা, একাধিক ফর্মুলা আছে। আমি প্রথম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা একটু দেখো, ইও প্লাস সেফটি স্টক। ইও আমাদের আছে কত ইউনিট? 4000 ইউনিট, সেফটি স্টক 1600 ইউনিট, মোট 5600 ইউনিটস। এখানে একটু বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, ইও মানে আমরা যে পরিমাণ পণ্য করার অর্ডার প্রদান করেছিলাম 4000 ইউনিট, এই পরিমাণ পণ্য আমার গুদামে আসবে। সেফটি স্টক 1600, তার মানে পণ্যটি গুদামে এসে পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার হাতে ছিল 1600, তাহলে দুটার যোগফল কত? 5600। এটিকে ম্যাক্সিমাম বলা হয়। আমি আবার বলছি, ম্যাক্সিমাম সবসময় হবে না। ম্যাক্সিমাম কখন হবে? আমার 1600 পণ্য হাতে ছিল আর আমি 4000 ইউনিট ক্রয় করেছি। পণ্যটা গুদামে ঢোকার পরপরই দুটি যোগ করলে আমার যে পরিমাণ পণ্য গুদামে অবস্থান করবে তাকে বলা হয় ম্যাক্সিমাম স্টক লেভেল। এই লেভেল থেকে আবার ব্যবহার করতে থাকবে, আবার খরচ হতে থাকবে, কমতে থাকবে, আবার মিনিমাম হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম একটি সময় হবে, সেটি হচ্ছে যখন আমি পণ্যটা ক্রয় করেছি সেই সময় যে পরিমাণ পণ্য আমার হাতে ছিল আর ক্রয়কৃত পণ্য গুদামে ঢোকার পর দুটি যোগফলকে বলা হয় ম্যাক্সিমাম স্টক লেভেল। এরপরে আমাদের শেষ টপিক, যেটা তোমাদের কোশ্চেনে এসেছে, অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি। আমি আবার বলছি, অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি
গড় সূত্রটা হচ্ছে সেফটি স্টক প্লাস হাফ অফ EOQ। বোর্ডের দিকে তাকাও প্রিয় শিক্ষার্থীরা, 1600 ইউনিটস প্লাস হাফ EOQ ছিল 4000, তাহলে আসবে 1600 যোগ 2000, আমাদের আসবে 3600 ইউনিটস। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের থিওরি সহ একটি অঙ্ক শেষ করলাম। আলহামদুলিল্লাহ, তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে হয়তো শুনেছো, দেখেছো। এরপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা জানাবে, আমার ক্লাসের উপর তোমরা মন্তব্য করবে, তোমরা আমাকে পরামর্শ দিবে ক্লাসটি আরও কতটুকু ইফেক্টিভ করা যায়, কত সুন্দর করে নেওয়া যায়, সেই ত্রুটিগুলো তোমরা বের করবে, বের করে আমাকে জানাবে, পরামর্শ দিবে। আমার ফোনে যোগাযোগ করবে অথবা আমাকে আমার অ্যাড্রেসে তোমরা জানাবে, যাতে ক্লাসটি তোমাদের জন্য কার্যকরী হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি শেষে দু একটি কথা বলে আমার আলোচনায় কথা শেষ করব। সে বিষয়টি হচ্ছে যে তোমরা MBA শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা চাইলেও আর পড়তে পারবে না, এইটাই তোমাদের রেগুলার লেখাপড়ার শেষ ধাপ। আশা করব তোমরা মনোযোগ দিয়ে পড়বে, একটি মুহূর্ত নষ্ট করবে না, কারণ নষ্ট করার সময় তোমাদের এখন আর নাই। আশা করি তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।